প্রথম কথা হচ্ছে সিটিং প্রধান বিচারপতি যে বাংলাদেশের সকল সময়ে নিরপেক্ষতা এবং যোগ্যতার সাথে কাজ করেছেন এটা বলা যাবে না। এটা নিয়েও অনেক প্রশ্ন ছিল। তারপরও অন্য যে কোনো ব্যবস্থার চেয়ে প্রধান বিচারপতির প্রতি আমাদের আস্থা বেশি, কারণ যেহেতু উনি একটা ইনস্টিটিউশনের প্রধান, উনার ইনস্টিটিউশনের যারা চাকরি করছে উনার অধস্তন, তাদের ক্ষেত্রে অন্যায় করা ওনার জন্য খুবই ডিফিকাল্ট হওয়ার কথা। এখন আমি আপনাকে আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বলি, কারণ বিচারকের চাকরি যদি নিশ্চয়তা পায় তাহলে আমাদের লাভ কি সাধারণ নাগরিক হিসাবে? আমি যদি বড় করে প্রশ্নটা করি যে আমাদের লাভ তখনই হবে যদি এটা নিশ্চিত হয় যে উচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাচ্ছি। আমি মনে করি বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে উচ্চ আদালত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানগুলো একটা। কারণ বাংলাদেশের 17 কিংবা 18 কোটি লোকের মানবাধিকার যদি কোনো সরকার ক্ষুণ্ণ করে যে কারো, এটার প্রতিকার দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে উচ্চ আদালতের। এবং এমন একটা প্রতিষ্ঠানে যদি অনেকগুলা প্রশ্ন আপনি রিজলভ না করেন তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমরা প্রত্যাশিত ন্যায় বিচার কখনো পাবো না। আমি আপনাকে খুব সংক্ষেপে একটা একটা করে বলি। প্রথম কথা হচ্ছে, আমি যদি নিজে আওয়ামী লীগের সমর্থক হই এবং আমি যদি অতীতে ছাত্রলীগের সাথে রাজনীতিতে জড়িত থাকি, আমি যদি খুবই নিম্ন শ্রেণীর একজন লয়ার হই, কিন্তু আমি যদি সুপ্রিম কোর্টে 10 বছর জয় বাংলা করি এবং সরকারের পক্ষে জান উজাড় করে দিই, তাহলে আমি জাজ হতে পারবো। এই স্কোপ বন্ধ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমি যখন জাজ হিসাবে নিয়োগ পাবো এবং 2 বছর জুনিয়র জাজ হিসাবে থাকবো, যখন আমার চাকরি স্থায়ী হবে না, তখন আমি সবসময় ভয়ে থাকবো যে সরকারের মন মতো যদি আমি পদক্ষেপ না নিই তাহলে আমার চাকরি স্থায়ী হবে না। এজন্য আপনি দেখবেন বর্তমানকালে আপনি দেখবেন যে জুনিয়র যারা জাজ আছে আনপ্রেসিডেন্টেড ওয়েতে ওনারা কোনো কোনো মামলার ব্যাপারে বিব্রত বোধ করছেন। কেন বিব্রত বোধ করছেন কিছুই আমাদের কাছে ক্লিয়ার না। বিব্রত বোধ করা মানে হচ্ছে সিনিয়র জাজ যখন একটা প্রতিকার দিতে চান উনি নিজেও প্রতিকার দিতে পারেন না। কারণ আমার থিওরিটিক্যালি মনে হয়েছে একজন জাজ যখন তার এই টেনশন থাকে 2 বছর পর যদি আমার চাকরি কনফার্ম না করে, ওই টেনশন থাকলে সে ন্যায় বিচার করতে পারবেন না। আমরা 2 সরকারের সময় কিন্তু দেখেছি ডক্টর আসিফ নজরুল, যে 2 সরকারের সময় আমরা দেখেছি, যে কোনো সরকারের সময় আমরা দেখেছি যে পরবর্তী সরকার এসে আগের সরকারের নিয়োগপ্রাপ্তদের নিয়োগটিকে কিন্তু তারা বৈধ করেন না তারা, কিন্তু সেই আইনটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়নাধীন। এর আগে আমরা জি ফলে আমরা যদি ষোড়শ সংশোধনীতে যদি আমরা ফিরে আসি আমাদের আলোচনায়, আমি ওটা জি না আমাদের আলোচনা সেটা আপনি শুনেন। আমি যে একটা বিচারক, ধরেন আমি একজন খুব বাজে লোক, আমি বিএনপি আমলে নিয়োগ পেয়েছি ধরেন জাজ হিসাবে, ধরেন আমি লয়ার হিসেবে খুবই নিম্ন স্তরের, এখন আমার চাকরি যদি সুনিশ্চিত হয় ষোড়শ সংশোধনীর মাধ্যমে বা জাজেস এনকোয়ারি অ্যাক্টের মাধ্যমে আমার চাকরির নিরাপত্তা যদি 100% সুনিশ্চিত হয়, তাহলে আপনাদের লাভ কি? তাহলে আপনি এই প্রসঙ্গগুলো আলোচনা করবেন না? সুপ্রিম কোর্টে কিভাবে বেঞ্চ গঠিত হয়, কিভাবে হাইকোর্টের জাজ সুপ্রিম কোর্টে এলিভেটেড হন, কিভাবে আপনার জাজরা বিব্রত হন, কেন বিব্রত হন, এবং ওনারা কে ইম্পর্টেন্ট বেঞ্চে যান, কে আনইম্পর্টেন্ট বেঞ্চে যান, চিফ জাস্টিস কিভাবে নিয়োগপ্রাপ্ত হন, এবং চিফ জাস্টিস যে আমাদের সঙ্গে একজন বিচার